ব্যাংকক শহরের ব্যাপারে তো প্রচুর শুনেছিলাম, চলচ্চিত্র, ধারাবাহিক সব জায়গায়। আর জীবনে প্রথমবার এই শহরটাকে ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম আমরা। আর এতদিন টিভিতে বা মোবাইলে দেখে আসা এই শহরটাকে আমরা আজকে নিজে সচক্ষে দেখতে পাবো, এটা ভেবেই বেশ রোমাঞ্চকর লাগছিল। এটি ছিল আমাদের ব্যাংককে প্রথম দিন। এটি আমাদের থাইল্যান্ডেও প্রথম দিনই ছিল। থাইল্যান্ড সাদা হাতির দেশ, হাসির দেশ, খুশির দেশ। সত্যি এখানকার থাই বাসিন্দারা কিন্তু সত্যি ভীষণ খুশি। চলচ্চিত্র বা ধারাবাহিকে তো থাইল্যান্ডের অনেক জায়গাকেই দেখেছি, কিন্তু এখানকার থাই বাসিন্দাদেরকে জানতে পারিনি, এখানকার সংস্কৃতিকে উপলব্ধি করতে পারিনি। আর আজ প্রথমবার এখানকার মানুষদেরকে জানার একটা সুযোগ পেয়েছিলাম। আর সত্যি কথা বলতে থাই বাসিন্দারা থাইল্যান্ডের জায়গাটার থেকেও বেশি সুন্দর। এগুলি কিন্তু সিনেমা বা সিরিয়ালে আমরা দেখতে পাই না। আর এই ভিডিওতেই আমি থাই বাসিন্দাদের সঙ্গে আমাদের কিছু অভিজ্ঞতা আপনাদের জানাবো। আমাদের ব্যাংককের প্রথম দিনে সবার প্রথমে আমরা গিয়েছিলাম গ্র্যান্ড প্যালেস। গ্র্যান্ড প্যালেসে আমরা দেখেছিলাম এমারেল্ড বুদ্ধা। আর গ্র্যান্ড প্যালেস দেখে একটি স্থানীয় থাই রেস্টুরেন্টে খাবার খেয়ে আমরা চলে গিয়েছিলাম ওয়াট ফো। আর ওখানে আমরা দেখেছিলাম রিক্লাইনিং বুদ্ধা। আর আপনি তো জানেনই ব্যাংককের নৈশ জীবন অনন্য। আর সেই নৈশ জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যই আমরা ওয়াট ফো দেখে চলে গিয়েছিলাম চায়নাটাউন নাইট মার্কেট। এই ভিডিওতে কেবলমাত্র আমি আপনাদের সঙ্গে আমাদের গ্র্যান্ড প্যালেসের অভিজ্ঞতাই ভাগ করে নেব। ওয়াট ফো এবং চায়নাটাউন নৈশ জীবনের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে আরেকটি ভিডিওতে ভাগ করে নেব। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আছি ব্যাংককে। এটি আমাদের ব্যাংককে প্রথম দিন। আজ আমরা ব্যাংকক শহর ঘুরতে যাব। চলুন ব্যাংকক শহরটা ঘুরে আসি। এই যে গলিটা দেখছেন, এই গলিতেই আমাদের হোমস্টে। আর আমাদের হোমস্টে থেকে বেরিয়ে এই গলিটা পার হয়ে আমাদের মেইন রোডে পৌঁছতে হয়। আর আজ আমরা দেখতে যাচ্ছি গ্র্যান্ড প্যালেস। গ্র্যান্ড প্যালেস যাওয়ার জন্য আমরা ক্যাব বুক করেছি, কিন্তু ক্যাব আমাদের এখনো আসেনি। আর অ্যাপে দেখাচ্ছে আরও 22 মিনিট লাগবে ক্যাবের আমাদের লোকেশনে পৌঁছতে। বুঝতে পারছি না এটা লোকেশনের জন্য নাকি, বুঝতে পারছি না এখন আমাদের জায়গাটাই এরকম জায়গায় নাকি, কিন্তু আমরা এয়ারপোর্টের প্রচুর কাছে আছি। 22 মিনিট একটা ক্যাবের আসতে সময় লাগা কিন্তু অনেকটাই বেশি। ব্যাংককে দুটি এয়ারপোর্ট আছে, ডনমিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টের কাছে আছি। সামনের এই দেওয়ালে কি যেন একটা লেখা আছে, কিছুই বুঝতে পারছি না কি লেখা আছে। সবকিছু এখানে কেন শুধুমাত্র থাই ল্যাঙ্গুয়েজে লেখা বুঝতে পারছি না। ইংলিশে কেন কোথাও কিছু লেখা নেই কে জানে। আমাদের ভারতে তো সব জায়গাতে হিন্দির সাথে সাথে ইংরেজিতেও সব কিছু কিন্তু লেখা থাকে। এখনো পর্যন্ত আমি এখানে কোথাও ইংরেজিতে কিছু লেখা দেখলাম না, সবই থাই ল্যাঙ্গুয়েজে লেখা। এখানে কিন্তু সামনে অনেক বাসও চলছে, কিন্তু কে জানে ওই বাসগুলো কোথায় যাচ্ছে। আমরা ক্যাব বুক করেছি, দেখি এখন ক্যাব কখন আসে। কে জানে এখানে গ্র্যান্ড প্যালেসের বাস পাওয়া যেতও কিনা। এখন নভেম্বর মাস, ভারতে কিন্তু প্রচন্ড ঠান্ডা, কিন্তু এখানে প্রচন্ড গরম। গরমে আমাদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, সাথে প্রচন্ড রোদও। এখানে দেখুন সমস্ত জায়গাতেই থাই ভাষায় লেখা, কিছুই বুঝতে পারছি না কোথায় যাব কিভাবে যাব। সমস্ত জায়গাতেই থাই ভাষায় লেখা। সামনে এই যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে ইংরেজিতে লেখা আছে। প্রথম একটা জায়গা চোখে পড়লো যেখানে থাই ভাষার পাশাপাশি ইংরেজিতেও লেখা আছে। যাক, দেখে ভালো লাগলো। আর এখানেই আমাদের ক্যাব আসবে।
আমরা এখন আমাদের ক্যাবের আসার জন্য অপেক্ষা করছি। আমরা যেখানে বসে আছি এটা হলো বাস স্টপ। আমরা বাস স্টপে বসে ক্যাবের জন্য অপেক্ষা করছি। একবার দেখুন ব্যাংককের বাস স্টপটা কেমন। বাস স্টপে এরকম ছোট ছোট বসার জায়গা আছে, আর আমরা এখন এই বাস স্টপেই বসে আছি। এখানে বসে থাকতে থাকতে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। যদিও এটা বাস স্টপ, কিন্তু এখানে কোনো বাসই দাঁড়াচ্ছে না। কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। এটা একটা বাস স্টপ, আর এই রাস্তা দিয়ে প্রচুর বাস যাচ্ছে, কিন্তু একটা বাসও এই বাস স্টপে দাঁড়াচ্ছে না। সব বাসই সোজা বেরিয়ে চলে যাচ্ছে। কে জানে কি ব্যাপার। তবে আমরা যে ক্যাবটা বুক করেছি সেটা অ্যাপে দেখাচ্ছে আসতে আরও 8 মিনিট সময় লাগবে। দেখি কতক্ষণে আসে। সামনে আমাদের ক্যাব আসছে। এখন আমরা ক্যাবটাকে দেখতে পাচ্ছি। ওই যে এই দেখুন, এটা হলো আমাদের ক্যাব, চলে এসেছে। এটাই আমাদের ক্যাব 4037, অ্যাপে এটাই দেখাচ্ছিল। আমরা এই ক্যাবটা বোল্ট অ্যাপ থেকে বুক করেছি। সকালে এয়ারপোর্ট থেকে হোমস্টে আসার জন্য আমরা ইউজ করেছিলাম গ্র্যাব অ্যাপ, আর এখন আমাদের হোমস্টে থেকে গ্র্যান্ড প্যালেস যাওয়ার জন্য আমরা ব্যবহার করলাম বোল্ট অ্যাপ। থাইল্যান্ডে আসার পূর্বে আমরা থাইল্যান্ডে ক্যাব বুক করার জন্য চলে এই দুটো অ্যাপের ব্যাপারে শুনেছিলাম, গ্র্যাব এবং বোল্ট। তাই আমরা এখানে গ্র্যাব আর বোল্ট এই দুটো অ্যাপই ব্যবহার করছিলাম। ফুকেটে গিয়ে কিন্তু আমরা অন্য আরেকটি অ্যাপ ইউজ করেছিলাম। আমরা আজ সকালে কলকাতা থেকে ব্যাংকক পৌঁছিয়েছিলাম। এয়ারপোর্টে নেমে আমাদের হোমস্টেতে পৌঁছতে মোটামুটি 7টা বেজে গিয়েছিল। আর অত সকালে আমরা কোথাও যেতে পারতাম না, তাই আমরা ভাবলাম একটু ঘুমিয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে 8টা সাড়ে 8টার দিকে বেরোবো। কিন্তু সেদিন আমরা প্রচণ্ডই ক্লান্ত ছিলাম। আমরা সারা রাত ফ্লাইট জার্নি করেছিলাম। প্রথমবার জীবনে সারা রাত এরকমভাবে ফ্লাইট জার্নি করেছিলাম। আর যখন ঘুম ভাঙল তখন দেখি ঘড়িতে বেজে গেছে বেলা 11টা। তাই আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, কারণ গ্র্যান্ড প্যালেস বিকেল 4টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর এই জন্যই আমাদের অন্ততপক্ষে গ্র্যান্ড প্যালেসে খুব তাড়াতাড়ি পৌঁছতেই হতো। কলকাতা থেকে ব্যাংকক পর্যন্ত আসার সবচেয়ে সস্তার বিমানটি এই সময় কিন্তু থাকে। এখানে আপনার কাছে দুটি অপশন আছে। আপনি বিমান থেকে নেমে আপনার হোটেলে বা হোমস্টেতে পৌঁছে একটু ঘুমিয়ে নিন বা বিশ্রাম নিয়ে নিন, এতে আপনার হয়তো একটু দেরি হয়ে যাবে। কিন্তু এখানে কেবলমাত্র গ্র্যান্ড প্যালেসই তাড়াতাড়ি বন্ধ হয়। শুধুমাত্র গ্র্যান্ড প্যালেস দেখার জন্যই আপনাকে একটু ম্যানেজ করতে হবে। কিন্তু এতে আপনার লাভ এটাই হবে যে আপনি ব্যাংকক শহরটাকে খুব ভালো করে দেখতে পারবেন। ব্যাংককের বিশেষত্ব হলো তার নৈশ জীবন। যদি আপনি সকালে একটু ঘুমিয়ে নেন তাহলে রাত্রের নৈশ জীবনকে ভালো মতো উপলব্ধি করতে পারবেন। আরেকটি অপশন হলো আপনি কলকাতা থেকে ব্যাংকক পৌঁছেই প্রথমেই বেরিয়ে পড়ুন মন্দিরগুলি দেখার জন্য। Grand Palace, this one? Grand Palace? Okay, yeah. আর দেখুন, কথা বলতে বলতে আমরা গ্র্যান্ড প্যালেস পৌঁছেও গেছি। আর এখানে ক্যাব ড্রাইভার থেকে শুরু করে সকলেই থাই ভাষায় কথা বলেন, কেউই ইংরেজি ব্যবহার করেন না, বুঝতেও পারেন না। ফলত এখানে মানুষের সঙ্গে কথা বলাটা একটু অসুবিধাজনক। আমরা আমাদের গাড়ির ড্রাইভারকে আগেই বলেছিলাম আমাদেরকে গ্র্যান্ড প্যালেসের সামনে নামাতে। উনি প্রথমে আমাদের গ্র্যান্ড প্যালেসের সামনে নিয়েও গেলেন, তারপর আবার পেছনের রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে ওয়াটফোর সামনে দাঁড় করালেন, কি জানি কেন। হ্যাঁ, Grand Palace? Which one is Grand Palace? বন্ধ করো, এখানে টুকটুক করে চলছে।
প্যালেস অবধি আমাদের আবার ঘুরে আসতে হলো। ক্যাব আমাদেরকে ওয়াটফোর্ড সামনে নামিয়ে দিয়েছিল। এখন আমরা গ্র্যান্ড প্যালেস পৌঁছে গেছি। আমাদের হোমস্টে থেকে গ্র্যান্ড প্যালেস পৌঁছতে আমাদের ক্যাবে ভাড়া লেগেছিল 500 বাত। এখানে ক্যাবে চলাচল করাটা একটু খরচাবহুল, তুলনামূলকভাবে টুকটুক কিন্তু সস্তা। Okay. আমাদের হাতে খুব কম সময় রয়েছে, কারণ আর 30 মিনিটের মধ্যে এখানে এন্ট্রি বন্ধ হয়ে যাবে। Is this Grand Palace? You're the guy. Namaste. Namaste. You're the tour guide. I give you mask and long pants and do the tour 1 hour. You did long pants. Yes. I have long pants for you and show you around. No, we have. From where you get a ticket? Inside. You Inside. have to buy ticket inside. গ্র্যান্ড প্যালেসের টিকিটের মূল্য ছিল 500 বাট প্রতিজন। ব্যাংককের কোনো মন্দিরেই আপনি ছোট লেন্থের বা হাত কাটা পোশাক পরে ঢুকতে পারবেন না। আর আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়ে মাস্ক পরাও আবশ্যক ছিল। আর এখানে বিদেশি ভ্রমণার্থীরা বেশিরভাগই ছোট পোশাকে আসেন এবং হাতা কাটা পরে আসেন, যার ফলে বাইরে অনেক থাই মহিলারা এই সমস্ত শ্রাগ বা ট্রাউজার বিক্রি করেন। আর এই জন্যই যখন আমরা মন্দিরে প্রবেশ করতে যাচ্ছিলাম তখন আমাদের কয়েকজন থাই মহিলা জিজ্ঞেস করছিলেন আমাদের শ্রাগ, ট্রাউজার বা মাস্ক কিছু দরকার কিনা। বাইরে ওনারা এগুলো বিক্রি করছিলেন। আমরা মন্দিরে যাওয়ার সময় আমাদের সাথে করে ট্রাউজার, শ্রাগ এবং মাস্ক নিয়ে গিয়েছিলাম। কেউ যদি সাথে ট্রাউজার, শ্রাগ বা মাস্ক না নিয়ে যাচ্ছিলেন তাদেরকে কিনতে হচ্ছিল। মন্দিরটি হলো এমারাল্ড বুদ্ধর মন্দির। এই মন্দিরের ভিতরেও কিন্তু ফটো তোলা এবং ভিডিও করা অ্যালাউড নয়। আমরা কেবলমাত্র এর বাইরেই ফটো তুলতে পারি বা ভিডিও করতে পারি। এখানে বাদিকে পুরোটাই হলো জুতো স্ট্যান্ড। এখানে জুতো রেখে আপনাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা মন্দিরের ভিতর থেকে ঘুরে চলে এসেছি। ভিতরে ভগবান বুদ্ধের মূর্তি ভীষণই সুন্দর। এখানে ভগবান বুদ্ধের পোশাক 3টে ঋতুতে আলাদা আলাদা হয়, যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। ঋতু অনুযায়ী এখানে আপনি ভগবান বুদ্ধকে আলাদা আলাদা পোশাকে দেখতে পাবেন। এখন এখানে ভগবান বুদ্ধ ওনার শীতের পোশাকে আছেন। থাই বাসিন্দারা ভগবান বুদ্ধের পোশাক পরিবর্তন করে ওনাদের ঋতু পরিবর্তনকে উৎসবের মতন পালন করে। এবার গ্র্যান্ড প্যালেসের ব্যাপারে কিছু ঐতিহাসিক তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই।
1782 সালে নতুন রাজা সামরিক ও রাজনৈতিক কারণে সিদ্ধান্ত নিলেন থাইল্যান্ডের রাজধানীকে চাও ফ্রায়া নদীর বাঁদিকে নিয়ে যেতে হবে এবং পশ্চিমের খালগুলিকে শহরের সুরক্ষার জন্য ব্যবহার করতে হবে। 6 এপ্রিল 1782-তে যখন রামা এক ব্যাংকককে থাইল্যান্ডের রাজধানী ঘোষণা করলেন, তখন একটি রাজপ্রাসাদ ও একটি মন্দিরের প্রয়োজন পড়ল নতুন চক্রী রাজবংশকে বিধিসম্মত করার জন্য। পূর্ব বংশের রাজার টাকসিনের থেকে দূরত্ব বজায় রাখাই ছিল এই রাজধানী পরিবর্তনের মূল কারণ। এছাড়াও আগের থনবুরির প্রাসাদটি ওয়াট অরুণ এবং ওয়াট টাই তালাত নামক দুটি মন্দিরের মধ্যে এমনভাবে ছিল যে ওই রাজপ্রাসাদটিকে বড় করা যাচ্ছিল না, অর্থাৎ বিস্তার সম্ভব হচ্ছিল না। বর্তমান প্রাসাদটি অনেকটা জায়গা জুড়ে আছে। এই গ্র্যান্ড প্যালেসের উত্তরে আছে সানাম লুয়াং এবং না ফ্রাম লান রোড, পশ্চিমে মহারাজা রোড, পূর্বে অবস্থিত সানাম চাই রোড এবং দক্ষিণে থাই ওয়াং রোড। রামা ওয়ান গ্র্যান্ড প্যালেসটি প্রতিষ্ঠা করেছিলেন চাও ফ্রায়া নদীর পূর্ব দিকে সুরক্ষিত জায়গায়, যেটি এখন রত্নাকোশিন দ্বীপ নামে পরিচিত। ঐতিহ্যগতভাবে এই জায়গাটি রাজমন্দির ও রাজপরিবারের ব্যবহারের জন্যই ছিল। এই মন্দির বা ওয়াটে সমস্ত সুবিধাই উপস্থিত আছে, যা একটি সাধারণ বৌদ্ধ মন্দিরে থাকে। শুধু এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জায়গা বা মঠ নাই। এই মন্দিরটি কিন্তু পুরোটাই একটি প্রাচীর দিয়ে ঘেরা রাজার বাসস্থান বা রাজবাড়ির থেকে কিন্তু এটি বিচ্ছিন্ন। যেহেতু মন্দিরটি রাজার রাজবাড়ির এলাকার মধ্যে তৈরি হয়েছিল, সেহেতু এখানে কোনো বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন না, বরং অন্যান্য বিভিন্ন আশেপাশের মন্দির থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে আসেন বিভিন্ন রকম ধর্মানুষ্ঠানে অংশগ্রহণ করতে, এবং ধর্মানুষ্ঠান সম্পন্ন হলে ওনারা ফিরে যান। এবার এখানকার বৌদ্ধ মন্দির অর্থাৎ এখানকার বৌদ্ধ মন্দিরের ভগবান এমারেল বুদ্ধর ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। এই মন্দির তৈরির কাজ শুরু হয়েছিল 1783 সালে। এই মন্দিরটির প্রথমে আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছিল ওয়াট ফ্রা শ্রী রত্নম সৎসদরম, অর্থাৎ মন্দিরটি বৌদ্ধ মঠের আধ্যাত্মিক অংশে সুন্দর রত্ন বহন করছে। এই মন্দিরের হলঘরটি সমগ্র মন্দিরের অংশগুলির মধ্যে সবচেয়ে প্রথমে তৈরি হয়েছিল। এই মন্দিরটি একটি স্থাপত্য শিল্পের নিদর্শন হলেও রাজবাড়ি কিন্তু কাঠের তৈরি। গ্র্যান্ড প্যালেসের পুরো পরিসরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই মন্দিরটি। সালে ফেব্রুয়ারি অথবা মার্চ মাস নাগাদ এমারেল বুদ্ধা মূর্তিটিকে জাঁকজমকপূর্ণভাবে এর পূর্বস্থল থনবুরিতে স্থিত ওয়াট অরুণ থেকে চাও ফ্রায়া রিভার অতিক্রম করে এর বর্তমান স্থান অর্থাৎ রত্নাকোশিনে নিয়ে আসা হয়েছিল। সালে রামা ওয়ান ব্যাংকক শহরটিকে নতুন রাজধানী হিসাবে ঘোষণা করেছিলেন। এই মন্দিরটির নাম এই মন্দিরটি ও এমারেল বুদ্ধাকেই পরিচালিত করে। পরিদেশ শহর, মহান শহর, এমারেল বুদ্ধার ঘর, ভগবান ইন্দ্রের ঘর, অযোধ্যা এবং আরও 9টি অমূল্য রত্ন বহন করছে এই মন্দিরটি। একটি খুশির শহর যেটি দান করেছিলেন ভগবান ইন্দ্র এবং তৈরি করেছিলেন ভগবান বিশ্বকর্মা, যেখানে স্বর্গীয় অনুভূতি পাওয়া যাবে এবং যেখানে একটি মহান রাজবাড়ি আছে। মন্দিরটিকে চারিদিক থেকে উঁচু প্রাচীর পরিবেষ্টিত করে একে নির্জনতা প্রদান করা হয়েছে।
রাজা নিজে অথবা তার দ্বারা নির্বাচিত কোনো ব্যক্তি এখানে অনুষ্ঠিত হওয়া বার্ষিক অনুষ্ঠানগুলিতে মন্দিরে উপস্থিত থাকেন এবং প্রধান বৌদ্ধ ছুটির দিনগুলিকে পালন করেন, যেমন বিশাখা পূজা, ঐশ্বল্যা পূজা এবং মাঘ পূজা। বছরে 3 বার ভগবান বুদ্ধের স্বর্ণ পোশাক পরিবর্তন করে ঋতু পরিবর্তনকে উদযাপন করা হয়। এগুলি ছাড়াও এখানে চক্রী মেমোরিয়াল ডে, রাজকীয় বপন উৎসব, রাজার জন্মদিন এবং সংক্রান্ত অর্থাৎ থাই নতুন বছর উদযাপন করা হয়। রাজ মন্দির হওয়ার সুবাদে এখানে বৌদ্ধ ধর্মের অধিকার সংক্রান্ত সেবা রাজার পরিবারের সদস্যরাই করে থাকেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যাভিষেক, পৌরাহিত্য অভিষেক, সর্বশ্রেষ্ঠ পিতৃপুরুষ ঘোষণা ইত্যাদি। ইতিহাসের ঝাঁপি বন্ধ করে এবার আপনাদেরকে শুধু একটাই কথা বলতে চাই যে এই পুরো রাজপ্রাসাদ এবং মন্দির ছিল অসাধারণ সুন্দর। আমরা এখন কাছের একটা রেস্টুরেন্টে এসেছি আর আমাদের খাবারও চলে এসেছে। এটি হলো চিকেন নুডলস আর এটি হলো পাদ থাই। আমরা গ্র্যান্ড প্যালেস থেকে একটু হেঁটে ওয়াট 4 কাছাকাছি চলে এসেছি আর এখানে একটা রেস্টুরেন্টে বসে চিকেন ফ্রাই নুডলস এবং পাদ থাই অর্ডার করেছি। এটি হলো পাদ থাই আর এটি হলো চিকেন ফ্রাইড নুডলস। আমরা গ্র্যান্ড প্যালেস থেকে একটু হেঁটে ওয়াট 4 কাছাকাছি চলে এসেছি আর ওয়াট 4-ই উল্টো দিকে একটা রেস্টুরেন্টে এখন আমরা আছি। এবার খাবারগুলো টেস্ট করে দেখি খেতে কেমন। আমাদেরকে খাবারের সাথে ওনারা 2টো বাঁশের বা কাঠের স্কিওয়ার স্টিক দিয়েছিলেন, কিন্তু আমরা কাঁটা চামচ দিয়েই খেয়েছিলাম। আর এই 2টো খাবারই আমাদের ভীষণ ভালো লেগেছিল। এখানে একটা অসম্ভব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল আমাদের সঙ্গে। এখানে হোটেলের ওনার নিজে আমাদের সামনে বসে অনেকগুলি ইনস্ট্রুমেন্ট একসঙ্গে বাজাচ্ছিলেন, শুধুমাত্র আমাদের বাচ্চাদেরকে খুশি করার জন্য, ওদেরকে হাসানোর জন্য। উনি এতগুলো ইনস্ট্রুমেন্ট একা শুধুমাত্র বাচ্চাদেরকে হাসানোর জন্য বাজাচ্ছিলেন। আর হয়তো এই জন্যই থাইল্যান্ডকে বলা হয় খুশির দেশ। ইনি হলেন সেই ব্যক্তি, আর ওনারাই হলেন কারণ যে জন্য থাইল্যান্ড এত আনন্দের দেশ, খুশির দেশ, ভালোবাসার দেশ। এখানে প্রত্যেকটা মানুষ নিজেরাও খুশি এবং অপরকে খুশি রাখতেও জানেন। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে তথ্যগুলো সকলকে জানার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।